আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে আগামীকাল রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রিজাইডিং অফিসারকে কেন্দ্রের সব ক্ষমতা দেয়া হবে, ক্ষমতার ব্যবহার না করলে তা অপরাধ হিসেবে দেখা হবে বললেন সিইসি। আগামীকাল সারা দেশে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। শেষ হলো বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্ব। উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন, আইন উপদেষ্টার মন্তব্য। চিরনিদ্রায় শায়িত শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। যুদ্ধবিরতি কার্যকর ও ইসরায়েলি সামরিক বাহিনীর আংশিক প্রত্যাহারে গাজার উত্তরাঞ্চলে বাড়িঘরে ফিরছেন হাজার হাজার ফিলিস্তিনি। এবং আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে আগামীকাল ইতালির রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আগামীকাল সকাল 11:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রোমের উদ্দেশ্যে রওনা হবে। প্রফেসর ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার 15 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারকে সব ক্ষমতা দেয়া হবে। ক্ষমতার ব্যবহার না করলে তা অপরাধ হিসেবে দেখা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, আইনের শাসন কাকে বলে তা দেখাতে চায় নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা বিধি অনুযায়ী আইনের মধ্যে থেকে কাজ করবে, নির্বাচন কমিশন তাদের পূর্ণ সহযোগিতা ও সুরক্ষা দেবে। সকালে চট্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত কর্মশালায় সিইসি এই কথা বলেন। সিইসি বলেন, নির্বাচন কমিশনের লক্ষ্য হল একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। এজন্য প্রশিক্ষণপ্রাপ্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিজাইডিং অফিসাররাই কেন্দ্রের প্রধান উল্লেখ করে সিইসি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের দিন তারা হচ্ছে নিজ কেন্দ্রের চিফ ইলেকশন কমিশনার। আইন তাদেরকে পূর্ণ ক্ষমতা দিয়েছে। নির্বাচনে কেউ গণ্ডগোল করলে ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। সিইসি বলেন, একটি সফল নির্বাচন করতে হলে সমন্বয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের মধ্যে সমন্বয় থাকতে হবে। তিনি জানান, নির্বাচন কমিশনে একটি সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স সেল গঠন করা হচ্ছে, যাতে দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি যোগাযোগ করা যায়। তাদেরকে নিয়োগ করব, কোথায় নিয়োগ করব, পোস্টিং কোথায় দেব ইত্যাদি প্রশাসনিক চ্যালেঞ্জগুলো আছে। লিগ্যাল চ্যালেঞ্জেস আছে, আইনগত চ্যালেঞ্জেস থাকে, যে কোনো একজনের বিরুদ্ধে অ্যাকশন নেব, কোনো সেন্টারে গোলমাল হলো কী অ্যাকশন নেব, কোন ক্যান্ডিডেটের বিরুদ্ধে কী অ্যাকশন নেব ইত্যাদি আছে। ইলেকট্রাল মনিটরিং টিম ঠিক মতো কাজ করছে কিনা,
তারপর কন্ডাক্ট রুলস ভায়োলেট হলে কী ধরনের পানিশমেন্ট হবে, এই ধরনের দেয়ার আর লট অফ লিগ্যাল চ্যালেঞ্জেস এজ ওয়েল। তারপরে আপনার ধরেন টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস আছে, নিরাপত্তার যে চ্যালেঞ্জটা এটা একটা বিশাল আকারে দেখা দিয়েছে, এবং এটা নিয়ে সবাই দুশ্চিন্তার মধ্যে আছে। এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে, সিকিউরিটি চ্যালেঞ্জ যেটা সেটা। আগামীকাল সারা দেশে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী 5 কোটি শিশুকে বিনামূল্যে এই টিকা দেবে সরকার। প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা 1 ডোজ এই টাইফয়েডের টিকা পাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। টিকা নিতে অনলাইনে নিবন্ধন করতে হবে, তবে যাদের জন্ম সনদ নেই তারা সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। শিশুদের টাইফয়েডের হাত থেকে রক্ষা করতে এই কর্মসূচিকে দেখা হচ্ছে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে। বিস্তারিত আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। একসময় যেই জ্বর কেড়ে নিত শিশুদের প্রাণ, সেই টাইফয়েড এখন প্রতিরোধযোগ্য। কিন্তু প্রতি বছর দেশে লক্ষ শিশু পানি ও খাদ্যবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ভোগান্তিতে পড়ে। তাই সরকারিভাবে 12 অক্টোবর থেকে সারা দেশে শুরু হয়েছে 1 মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে বিনামূল্যে 1 ডোজ টাইফয়েডের টিকা। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ইপিআই কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্রে চলবে এই ক্যাম্পেইন। এতে সব শিশুই যাতে টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকে সেই চেষ্টাই করা হবে। যে টাইফয়েড টিকা দিলে যে টাইফয়েড ডিজিজটা হবে না, এটা আমার প্যারেন্টসরাও বলছে, প্লাস টিচাররাও বলছে। আমি স্কুল থেকে টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করছি, আমার বন্ধুরা টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, টিকা গ্রহণের আগে শিশুদের জন্ম নিবন্ধন তথ্য দিয়ে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে কেউ যদি নিবন্ধন সমস্যায় পড়ে কিংবা জন্ম নিবন্ধন সনদ করা না থাকে, তাহলেও নিকটস্থ ইপিআই বা টিকাদান কেন্দ্রে সরাসরি গিয়ে বিনামূল্যে টিকা নিতে পারবেন। এই টিকাটার দেওয়ার জন্য যে সরকার উদ্যোগ নিয়েছে, এটা চমৎকার একটা উদ্যোগ। এই জন্য যে আমরা যারা অভিভাবক হিসেবে আছি বা আমরা ছোটোবেলায় আমরা এই অসুখে ভুগেছি, কষ্ট পেয়েছি, যেহেতু টাইফয়েড একটা পানিবাহিত রোগ, এতে এই যে আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, আমরা অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়ি। তো আমাদের যে উদ্বিগ্নতাটা কাটানোর জন্য যে টিকার যে একটা ব্যবস্থা করা হয়েছে, এটা আমরা সবাই আশা রাখি যে উপকৃত হব এবং আমাদের স্বাস্থ্যগতভাবে আমরা নিরাপদ থাকব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপত্তা যাচাই পেরিয়ে যুক্ত হওয়া এই টিকা শিশুদের শুধু টাইফয়েড নয়, বরং ভবিষ্যতের স্বাস্থ্য ঝুঁকি থেকেও রক্ষা করে। এমন উদ্যোগে সচেতনতার পাশাপাশি সক্রিয় অংশগ্রহণই হতে পারে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার সর্বোত্তম প্রচেষ্টা। এই টিকাটি পরীক্ষা করে দেখা হয়েছে যে এটার কোনো ধরনের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং যদিও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যে কোনো ভ্যাকসিন হতে পারে সেটার, এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়া এই ক্ষেত্রে কি হতে পারে, সেটা হতে পারে যে আপনার ঠান্ডা, জ্বর এবং মাংসপেশিতে কিছু ব্যথা, এবং সেটা অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া একদম কম এবং সাধারণ, এবং বেশ 2-1 দিনের মধ্যে এটা সেরে যাবে। তাই আমি বলবো যে আপনার বাচ্চা এবং শিশুদেরকে যদি সুস্বাস্থ্য এবং সুরক্ষিত রাখতে চান, তাহলে বাংলাদেশ সরকারের যেই পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে আপনারা অবশ্যই এই টাইফয়েডের ভ্যাকসিনটি গ্রহণ করুন। আপনার বাচ্চাকে নির্দ্বিধায় আপনি টাইফয়েডের ভ্যাকসিনটি দিতে পারেন। টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা অনিরাপদ খাবার ও পানি থেকে দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে টিকা দেওয়ার মাধ্যমে এই রোগ থেকে শিশুদের দীর্ঘমেয়াদে সুরক্ষা দেওয়া সম্ভব। শিশুকে নিরাপদ রাখতে টাইফয়েডের টিকাটি সত্যি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। সরকারের এই উদ্যোগের ফলে নিবন্ধন থাকলেও যেমন টিকা নিতে পারবেন, নিবন্ধন ছাড়াও পার্শ্ববর্তী টিকাদান কেন্দ্রে গিয়ে অনায়াসে এই টিকা গ্রহণ করতে পারবেন প্রত্যেক অভিভাবক তার সন্তানদের জন্য। এবং তারাও মনে করছেন এই টিকার ফলে তাদের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা সহ টাইফয়েড রোগ থেকে নিরাপদ রাখা সম্ভব হবে। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা। দেশে ফিরেছেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। আজ ভোর 5টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন। বিমানবন্দরে প্রতিক্রিয়া জানিয়ে শহীদুল আলম বলেন, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। তিনি বলেন, গাজার মানুষ এখনও মুক্ত হয়নি, তারা এখনও আক্রান্ত হচ্ছে, তাদের উপর এখনও নির্যাতন চলছে, কাজ কিন্তু শেষ হয়নি।
মুক্ত হয়ে দেশে ফিরে আসতে সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ ও তুরস্কের সরকারকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অপরাধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গাজা অভিমুখে ওই নৌযাত্রা শুরু করেছিল। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ 1000 মেডেলেন্স টু গাজার 8টি নৌযানও এই যাত্রায় অংশ নিয়েছিল। মোট 9টি নৌযানের এই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন শহীদুল আলম। বুধবার ওই নৌবহরে আক্রমণ করে সব অধিকার কর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। পরে শহীদুল আলম সহ আটক অনেককে ইসরায়েলের কেজিয়েত কারাগারে নেওয়া হয়। শহীদুল আলমের মুক্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল। শহীদুল আলমের মুক্তি ও ইসরায়েলের থেকে তার প্রত্যাবর্তনে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্বের শেষ দিন আজ। আঞ্চলিক পর্যায়ে ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগীরা অংশ নিচ্ছে বিভাগীয় বাছাই পর্বে। বিস্তারিত জানাচ্ছেন শবনা স্মৃতি। বাংলাদেশ টেলিভিশনের প্রাচীন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি, যেখানে দেশের প্রতিটি প্রান্তের শিশুরা স্বপ্ন দেখে আলোকিত ভবিষ্যতের। 4 অক্টোবর শুরু হয়ে নতুন কুড়ির বিভাগীয় পর্যায়ের বাছাই পর্বের আজ শেষ দিন। বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে 960 জন প্রতিযোগী। আনন্দিত এবং কিছুটা নার্ভাস। আমি মিলন হবে কতদিনে গানটি গাবো এবং দেখা যাক, আমি আশাবাদী। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বিভাগীয় পর্যায়ে আমি পার্টিসিপেট করতে পারছি, এই জন্য আমার অনেক ভালো লাগছে। খুব ভালো লাগছে, আবার নার্ভাস ফিল হচ্ছে, কারণ ওখানে অনেক ভালো ভালো জাজরা থাকবে। এরকম একটা প্ল্যাটফর্মে আসতে পারে আমি আসলে খুবই আনন্দ বোধ করছি। আমি 3টিতে করেছিলাম, কবিতা আবৃত্তি, অভিনয় আর হামদনাদ। আমি 2টোতে শিখেছি। ঠিকমতো তো প্র্যাকটিস করে এসেছি, কিন্তু একটু নার্ভাসনেস ফিল হচ্ছে। আশা করি সব ভালো মতোই যাবে। ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এলো গো, শৈল দেখে আয় ঝুমরা নাচ নেচে কে এলো গো। হালকা ভয় ভয় লাগছে, কিন্তু মনে হচ্ছে পরবর্তী রাউন্ডে যেতে পারবো। বিভাগীয় বাছাই পর্বের শেষ দিনে সকাল হতে না হতেই টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায়। নতুন করে আসার পর থেকে, নতুন করে যখন থেকে রেজিস্ট্রেশন করিয়েছি তখন থেকে বাচ্চারা আস্তে আস্তে ডিভাইস থেকে সরিয়ে প্র্যাকটিসে শুরু করেছে। পড়ালেখার পাশাপাশি এখন এটা নতুন কুড়িটা হওয়াতে ওদের ডিভাইস থেকে আস্তে আস্তে সরে আসছে। পরিবেশ তো অবশ্যই খুব ভালো, খুব শান্তিপূর্ণভাবেই সব কিছু হচ্ছে। এখন বাচ্চা কেমন করে সেটাই হচ্ছে দেখার বিষয়। বিগত কয়েক বছর ছিল না, নতুন করে অনুষ্ঠানটা হয়নি, সেজন্য আমরা অনেক কিছু মিস করেছি। যার ফলে এখন এই 2025 সালে এসে বাচ্চারা আসলে মেধা অন্বেষণ বিকাশের সুযোগ পাচ্ছে। এর জন্য আমি আসলে অনেক হ্যাপি। আমার মেয়ে 3টা গানে ইয়েস কার্ড পেয়েছে। আজকে আমি আসছি, আমি আশাবাদী আমার মেয়ে কিছু করতে পারবে। অবশ্যই আমাদেরকে ভালো লাগতেছে সবাইকে, আর ইনশাল্লাহ ওর পারফরমেন্স অনেক ভালো। আশা করি ও পরবর্তী রাউন্ডে যাবে। ও যে এত বড় জায়গায় আসছে এটা শুনে খুবই আনন্দিত হচ্ছে। ওর প্রিপারেশনটা খুব সুন্দর মাশাআল্লাহ, আর আমারও খুব ভালো লাগছে। চমকে চমকে সহসা দিকয়ুজলি। প্রতিযোগীরা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিচারকদের মাতিয়ে রাখছে। বিচারকরা বলছেন প্রত্যেক প্রতিযোগী ভালো করছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ির বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে। আমাদের শিশুরা যে প্রবলভাবে উঠে আসছে, আমি একজন কবিতার মানুষ হিসেবে আমার একটি কল্পনা আছে। আমি দেখতে পাচ্ছি যে গোটা বাংলাদেশ থেকে আমাদের সমস্ত ক্রিমগুলো, প্রতিভাগুলো ঝাঁকে ঝাঁকে উঠে আসছে। এটি আমার মনে হয় আমাদের শিশুদের স্বপ্নকে দীর্ঘ করে তুলবে। শিশুদের সঙ্গে থাকাটা তো একটা আনন্দের ব্যাপার। নতুন কুড়ি যেমন একদিন
প্রস্ফুটিত হয়, সুবাস ছড়ায়। নতুন কুড়ির এই সব শিশুরাও একদিন এক একজন বিরাট বিরাট শিল্পী হবে, আমাদের দেশের জন্য সুনাম অর্জন করবে। অনেকে এসছে নিজে নিজে অভিনয় শিখছে আয়নার সামনে দাঁড়িয়ে। এদেরকে যদি নিজেরা তাদের গার্জিয়ান বা কেউ শিক্ষক একটু শেখায় তাহলে তারা আরো ভালো করবে। আমরা মনে করি যে এটা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য এই প্রক্রিয়া অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। 1976 সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি, উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাঁচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান। এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী। দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি। নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্বের আজ শেষ দিন। প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে, শুধু দরকার একটি সঠিক মঞ্চের। আর সেই মঞ্চের নাম নতুন কুড়ি, কারণ নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা। শবনাথ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে এই জাতির সেফ এক্সিট প্রয়োজন। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের পথে এই সরকার অনেকটা এগিয়েছে, বাকি কাজ করবে পরবর্তী সরকার। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেননি, নিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর ইচ্ছায়। দেশের মানুষ যেন আর অন্যায় অবিচারের শিকার না হয় সেই প্রত্যাশা করেন আইন উপদেষ্টা। রাষ্ট্রপতি ইন্ডিপেন্ডেন্টলি দুইটা কাজই করতে পারে, তার মধ্যে আসলে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ করা। কিন্তু আপনারা সবাই জানেন রাষ্ট্রপতি কখনোই প্রধান বিচারপতিকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়োগ করেন নাই। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে সবসময় প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছে, এবং আমরা এই ক্ষেত্রে এমন প্রধান বিচারপতিও পেয়েছি যারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, এবং যারা গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই সমস্ত নিজের চোখে দেখে সমস্ত কিছু উপেক্ষা করেছেন, এবং যেই সমস্ত বিচারক এই মানবাধিকারের লঙ্ঘনের পক্ষে সোচ্চার ভূমিকা রেখেছে তাদের শাস্তি দানে ব্যর্থ হয়েছেন। আনফরচুনেটলি এই ধরনের বিচারপতিদের কেউ কেউ এখন আমাদের এখানে এখনো রয়ে গেছে। আমরা ইনস্টিটিউশনাল রিফর্মের পথে কিছু দূর অগ্রসর হয়েছি, পুরোটা করতে পারি নাই। পরের যারা ইলেক্টেড গভর্নমেন্ট আছে তাদের কাছে এই দায়িত্বটা থাকলো। সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার হোল্ডার বানায় লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। জাতীয় পরামর্শ সভায় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, লেখক, সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বিকেলে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে বরেণ্য এই শিক্ষাবিদকে দাফন করা হয়। এর আগে প্রয়াত সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান। সকাল 11টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সকাল 10:30 নাগাদ অপরাজেয় বাংলার সামনে মঞ্জুরুল ইসলামের মরদেহ নেওয়া হয়।
সে সময় বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মঞ্জুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন সাদ্দাম হোসেন। বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক স্মরণ করেন অনেকে। আমার সত্যি মনে হয়েছে যে আমার ভাই আসলেও একজন ভালো শিক্ষক তো ছিলেনই, তার সাথে সাথে তিনি সকলের প্রাণের মানুষ ছিলেন এবং সেটার জন্য আমি আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষ একবার ফেরত আসলেও চলে যেতেই হয়। সম্মানজনকভাবে ওনাকে আমরা বিদায় দিতে পারছি। I would say he had a full life. খুব অ্যাম্বিশিয়াস মানুষ ছিলেন না, যেটা করতেন, যেটা ভালোবাসতেন সেটাই করতেন, সেটারই চর্চা করতেন। কখনো কখনো আমরা একসাথে দুঃখিত হয়েছি, কখনো কখনো আমরা একসাথে আশাবাদী হয়েছি। FIVDB বলে একটা সংগঠনের সাথে কাজ করতে গিয়ে আসলে ওনার সাথে আমার পেশাগত কাজের শুরুটা হয়েছিল। আমি আজকে শ্রদ্ধা করে তাকে স্মরণ করছি এবং মঞ্জুর ভাইকে যতবার স্মরণ করব সবসময় ইতিবাচকতার সাথে আর সম্মানের সাথে স্মরণ করব। খুবই বিনয়ী মানুষ ছিলেন উনি, তো সেটা মনে পড়ে। আর উনি প্রচন্ড আপনার নির্লোভ একজন মানুষ ছিলেন। ওনারও রাজনৈতিক বিশ্বাস ছিল, স্যারের সাথে আমার রাজনৈতিক বিশ্বাস নিয়ে পার্থক্য ছিল। মাঝে মাঝে কোনো বিষয় নিয়ে আমরা দ্বিমত পোষণ করতাম, অল্প কথা হতো, কিন্তু উনি প্রচন্ড নির্লোভ ছিলেন। ওনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। এই জন্য ওনাকে সবাই এবারে আন্তর্জাতিক সংবাদ। ধ্বংস হয়ে গেলেও নিজ এলাকায় ফিরতে পেরে আনন্দিত গাজার বাসিন্দারা। গতকাল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সেনারা সরে গেলে বাড়িঘরে ফিরতে শুরু করে হাজার হাজার ফিলিস্তিনি। তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য দ্রুতই গাজার সব ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘের। চুক্তির শর্ত অনুযায়ী সোমবারের মধ্যে হামাস 48 জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জাকিয়া জামানা আনিকার রিপোর্টে। টানা 2 বছরের নিরবচ্ছিন্ন যুদ্ধের পর অবশেষে গাজায় নেমেছে একটুখানি শান্তি। মনে আপনজন হারানোর ক্ষত নিয়েই নিজের ঠিকানায় ফিরতে শুরু করেছে উত্তর গাজার বাসিন্দারা। ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যকর হতেই দক্ষিণ গাজার শরণার্থী শিবিরগুলো থেকে হাজার হাজার ফিলিস্তিনি উত্তরমুখী যাত্রা শুরু করেছেন। কিন্তু তাদের চেনা পরিচিত ঘরবাড়ি, রাস্তাঘাট কিছুই আর আগের মতো নেই। শুধু আছে মনের কোণে এক টুকরো আশা।
যুদ্ধ বন্ধ হয়েছে। আমাদের আর আনন্দের সীমা নেই। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, আমরা অবশেষে বাড়ি ফিরে আসতে পেরেছি। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার ৯০%-এরও বেশি বাড়িঘর এবং অবকাঠামো ধ্বংস হয়েছে। প্রায় পুরো জনগোষ্ঠী একাধিকবার স্থানচ্যুত। খাদ্য ও ঔষধের তীব্র সংকটে বহু এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমার বাড়ি কোথায় বা আমার এলাকাটা কোনটা কিছুই আমি চিনতে পারছি না। সত্যি বলতে কি, গাজা তো দূরের কথা, আমাদের জীবনের কোনো মাইলফলকই খুঁজে পাচ্ছি না। চুক্তি অনুযায়ী ইসরায়েল প্রতিদিন প্রায় ৬০০ ট্রাক মানবিক সহায়তা ঢুকতে দেবে বলে জানিয়েছে। সমঝোতা অনুযায়ী হামাসকে সোমবার স্থানীয় সময় ১২টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। এর মধ্যে ২০ জন জীবিত আছে বলে মনে করা হয়, আর ২৮ জনের দেহাবশেষ রয়েছে হামাসের কাছে। সোমবার জিম্মিরা ফিরে আসছে, তারাও এখন রুক্ষ জায়গায় অবস্থান করছে। এটা সত্যিই একটা ট্র্যাজেডি। আমি ইসরায়েলে যাব, মিশরেও যাব। এটি একটি দুর্দান্ত চুক্তি ছিল, সবাই এই চুক্তির অপেক্ষায়ও ছিল। এরই মধ্যে ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে মুক্তি পেতে যাওয়া ২৫০ ফিলিস্তিনি বন্দীর তালিকা প্রকাশ করেছে তেল আবিব, কিন্তু তালিকার চূড়ান্ত অনুমোদন দেয়নি হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, সব জিম্মিকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে। তিনি জানিয়েছেন, সেনারা এখনও সব দিক থেকে হামাসকে ঘিরে রেখেছে। ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপে রয়েছে হামাসকে নিরস্ত্র করা এবং গাজাকে সামরিক শাসনমুক্ত করা। তবে হামাস এখনও কোনো প্রতিশ্রুতি দেয়নি। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চীন থেকে যুক্তরাষ্ট্রগামী রপ্তানির ওপর ১০০% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। চীন তার গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করার প্রতিক্রিয়া হিসেবে শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প। ঘোষণায় বলা হয়, ১ নভেম্বরের মধ্যে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ জারি করা হবে, যা বর্তমান শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হওয়ার ৯ দিন আগে কার্যকর হবে। এছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের হুমকি দিলেও বৈঠকটি এখনও বাতিল হয়নি। গাড়ি, স্মার্টফোন এবং অন্য আরও কিছু পণ্য তৈরিতে প্রয়োজনীয় বিরল খনিজ উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে। চলতি বছরের শুরুতে ট্রাম্প চীনের ওপর শুল্ক আরোপের হুমকি দিলে বেইজিং তাদের বিরল খনিজ রপ্তানিতে কঠোরতা আরোপ করে। এদিকে চীনের ওপর বাড়তি ১০০% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর মার্কিন পুঁজিবাজারে উল্লেখজনক দরপতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে সামরিক বাহিনীর জন্য বিস্ফোরক তৈরির একটি কারখানায় বিস্ফোরণ হয়েছে। এতে কয়েকজন নিহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস নামের প্রতিষ্ঠানটি সামরিক বাহিনীর পাশাপাশি উড়োজাহাজ ও মহাকাশ প্রযুক্তি এবং বেসরকারি খাতের জন্য বিস্ফোরক তৈরি করে। ১৩০০ একর জায়গায় প্রতিষ্ঠিত কারখানাটিতে গবেষণাগারও রয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি বেসামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, আজ রাজ্যের রাজধানী সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শেল হারবার বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। পুলিশ আরও জানিয়েছে, ভূমিতে আঘাত করার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আবারও দেশের খবর। চট্টগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্দর, গার্মেন্টস, তেল ও পরিবহন সেক্টরের শ্রমিকদের অধিকার সুরক্ষায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ইপিজেড বে শিপিং চত্বরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস.এম. লুৎফুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জামায়াত নেতা মোহাম্মদ শফিউল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, বন্দর থানা জামায়াতে আমির মাহমুদুল আলম, ইপিজেড থানা আমির আবুল মোকাররম সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। চট্টগ্রামস্থ কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান। ডক্টর মোবারক হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির শাহজাহান চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বি.এ. মফিজুর রহমান আজহারি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বাংলাদেশে ঘন ঘন প্রাণঘাতী অগ্নিকাণ্ড এবং তার প্রতিকার বিষয়ে চট্টগ্রামে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি হোটেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংস্থার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এম.এ. আজাদ আনোয়ার। রিস্ক অ্যান্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আহমেদ খানের সভাপতিত্বে সেমিনারে কিনোট উপস্থাপন করেন চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া। অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। বক্তারা অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা রোধকল্পে জাতীয় বিল্ডিং কোড এবং অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন 2003 মেনে চলার জন্য সকল প্রতিষ্ঠান ও জনগণের প্রতি আহ্বান জানান। পরে অগ্নিকাণ্ড নির্বাপনে নিহত ফায়ার সার্ভিস কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এবারে খেলার খবর। ক্রিকেট। আবুধাবিতে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং বেছে নেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহীদী। শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় ম্যাচটি শুরু হয়। এর আগে ওয়ানডেতে 5 উইকেটের হারে সিরিজে 1-0-তে পিছিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে 20 ম্যাচ খেলে 11টিতে জিতেছে বাংলাদেশ, 9 ম্যাচ জিতেছে আফগানিস্তান। এবারে আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 48 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 31 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 3টা 52 মিনিটে, জোয়ার সকাল 10টা 47 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 4টা 26 মিনিটে এবং জোয়ার রাত 10টা 55 মিনিটে।